আচ্ছা, গতদিন পড়া কি কি দিয়েছিলাম আমরা? সম্ভবত তোমাদেরকে ব্যতিচার পড়তে বলেছিলাম। স্যার ব্যতিচার পুরো অংশটা আমরা পড়তে বলেছিলাম। এখন ব্যতিচারের ওখানে ওখানে যে মূলত আমরা যেটা পড়েছি তাতে আমরা ব্যতিচারের সংজ্ঞা কি পেয়েছি? আমরা ব্যতিচারের কিছু সংজ্ঞা টংজ্ঞা আমরা এখানে পেয়েছি। যে ব্যতিচার হওয়ার শর্ত আমরা পেয়েছি। শর্তটা কি ছিল কেউ বলতে পারবা? ব্যতিচারের স্যার আলোর উৎসদায় সুসংগত হতে হবে, আর ওই যে উৎসদায় সির কাছাকাছি থাকতে হবে, আর যে দূরত্ব পর্দার উৎসদায় থেকে এটা বেশি মনে হয় বেশি আর হতে হবে, উৎসদায় সংকীর্ণ হতে হবে, ক্ষুদ্র হতে হবে। এখানে সুসংগত কিছু কথার বিষয় আছে। তারপরে তোমার তোমার এই ছিদ্র আছে, মানে সরু ছিদ্র, মানে দ্যাট মিনস সির, এ বিষয়ে কথা আছে। ব্যতিচার কি জিনিস সেটা বিষয় আছে। ব্যতিচার সজ্জা কি, তারপরে ডোরার প্রস্থ কি, ডোরা ব্যবধান কি, এরকমের অনেক বিষয় এখানে আছে। আমরা আমরা সাধারণত ব্যতিচারের যে সংজ্ঞা এখানে পেয়েছি, তাহলে নিঃসন্দেহে আমরা পড়েছি যে কোন উৎস থেকে যদি সমান তরঙ্গ দৈর্ঘ্য, সমান বিস্তার, সমান কম্পাঙ্কের দুটি তরঙ্গ নির্গত হয়ে যখন অগ্রসর হয়, তখন এরা চলার পথে কোথাও কোথাও সমদশায়, কোথাও কোথাও বিপরীত দশায় মিলিত হতে পারে। তাহলে এরকম সমদশায় বিপরীত দশায় যখন মিলিত হয়, এর ফলে কোনো কোনো জায়গায় উজ্জ্বল আলো, কোনো কোনো জায়গায় অন্ধকার আলো, অর্থাৎ আলোর তীব্রতা আমরা হ্রাস বৃদ্ধি দেখি। এই তীব্রতার যে হ্রাস বৃদ্ধির ঘটনাটা, এটা হইল মূলত ব্যতিচার। এর সাথে এখানে বেশ কিছু বিষয় যুক্ত। এই ব্যতিচারটা পেতে গেলে বেশ সতর্কতার সাথে কিছু কাজ করতে হয়। ইচ্ছা মতো কিছু করলেই হবে না, এগুলো বিভিন্ন কন্ডিশনের ভিতরে যেতে হয়। তাহলে ব্যতিচার হওয়ার সময় একটা পর্দার বিষয় আমরা নিয়ে আসি। তাহলে পর্দার আগে কি কিছু থাকে না? উৎস আর পর্দার মাঝখানে কি থাকে? সেখানে কি ব্যতিচার হয় না? ব্যতিচার কি শুধু পর্দার উপরে? আলোক রশ্মি যখন কোথাও যে পড়ে, সেখান থেকে প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে আসে, আমরা সেই জায়গাটাকে আমরা দেখতে পাই। আলো যখন প্রথমত একটা বিষয় দেখো, যে এখানে ব্যতিচারে তোমার মূলত বলেছে যে সমান কম্পাঙ্ক, সমান তরঙ্গ দৈর্ঘ্য, সমান বিস্তার, এরকম দুটি তরঙ্গ যখন সামনের দিকে অগ্রসর হয়, তা আমরা যদি এখানে দুটি সোর্স নেই, এই একটা সোর্স, এই একটা সোর্স, একই সোর্স, এখানে মনে করো এই সোর্সটা একটা মোমবাতি, আবার এখানে এই সোর্সটা একটা এখানে মোমবাতি। তাহলে এই একই রকমের দুইটা মোমবাতি যদি আমরা জ্বালাই, দুইটা সোর্স বিবেচনা করি, দুইটা থেকে আমরা যদি মনে করি যে একই রকম আলো বের হয়, এটা আমরা ধরতে পারি, একই রকম সোর্স নিতে পারি। বাস্তবে একদম একই রকমের আলো বের হওয়া সম্ভব না।
তাহলে আমরা আসলে দুইটা তরঙ্গের কথা চিন্তা করি, দুই জায়গা থেকে আসবে, তাহলে আমাদের কিন্তু দুইটা সোর্সেরই প্রয়োজন। তাই দুইটা সোর্সের প্রয়োজন হলেও আমরা এরকমের দুইটা সোর্স আমরা নিতে পারি না। কারণ এরকম দুইটা সোর্স নিলে, একই সোর্স তুমি নিলা, কিন্তু সেখান থেকেও যে আলোক রশ্মি বের হবে, সে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিস্তার, এগুলোর ভিতরে কিছু না কিছু পার্থক্য থাকবেই, ফলে সেখানে ব্যতিচারটা ঘটে না। আবার আমাদের সোর্সও লাগবে দুইটা। এজন্য এটাকে তোমার একটা সিস্টেমে, একটা কন্ডিশনের ভিতরে নিয়ে আসা হয়েছে যে একটা সোর্স থেকেই তোমার দুইটা সোর্স সৃষ্টি করা। তাই এখানে আমরা এজন্য করেছি কি, যে একটা সোর্স নিয়েছি, আমরা দুইটা মোমবাতি নেই নাই, তাহলে এরকমের একটা মোমবাতির একটা সোর্স নিয়েছি, সামনে আমরা একটা পর্দা নিয়েছি, এখানে সরু একটা ছিদ্র করে দিয়েছি, এবং এই ছিদ্রটা এতই সরু, এটাকে কিন্তু খালি চোখেও দেখা যায়, খুবই ক্ষুদ্র একটা সরু, যেটাকে চির বলে। চিরের সংজ্ঞাও তোমরা পড়েছো যে যার কি মানে খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, অর্থাৎ এর দৈর্ঘ্যের তুলনায় মানে প্রস্থ এতই কম। সাধারণত এরকমের যত ক্ষুদ্র হবে এটা তত পারফেক্ট। আমরা এখানে যেটা নিয়েছি, এখানে হালকা একটু দেখা যাচ্ছে, তোমরা একটু হালকা দেখতে পারতেছো মনে হয়, যেটা নিয়েছি সেটা খুবই ক্ষুদ্র, খুবই সরু, কিন্তু বাস্তবে চির এর কয়েক হাজার ভাগের এক। তুমি যত সরু চিন্তা করতে পারো, তাহলে সেটা আসলে আমাদের অঙ্কন করাও সম্ভব না, দেখাও সম্ভব না, শুধু কল্পনায় রাখতে হয়। কিন্তু অঙ্কন করতে গেলে আমরা এরকম দেখি। স্যার, এমনি প্র্যাকটিক্যাল টার্মের ক্ষেত্রে কি ওরকম ক্ষুদ্র চির ব্যবহার করা যায়? যাবে না কেন? প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালি, তাহলে ক্ষুদ্র চির ব্যবহার না করলে প্র্যাকটিক্যাল ওটা না স্যার, ওই যে হাজার ভাগের এক ভাগ ওরকম স্যার ব্যবহার করা হয় ওরকম চিরই আছে। এই যখন প্র্যাকটিক্যাল করবি তখন দেখিস যে এখান থেকে যখন এই সোর্স থেকে আলোক রশ্মি চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তাই এরকমের একটা চির থেকে আবার এখান থেকেও আলোক তরঙ্গ ঢুকতেছে। হয়তো এই সরু চির থেকে যে আলোক তরঙ্গ ঢুকতেছে, এরা কাছাকাছি তরঙ্গগুলো ঢুকতেছে, কাছাকাছি। ওই হাইগেনের নীতি অনুযায়ী তোমার এখানে যদি আমি আরেকটা পর্দা রাখি এবং এই একদম কাছাকাছি আমি এখানে যদি দুইটা চির বিবেচনা করি, একদম কাছাকাছি যদি দুইটা চির বিবেচনা করি, এখানে আমি যে দূরত্ব ধরেছি, বাস্তবে আমরা যে প্র্যাকটিক্যাল করার সময় যেগুলো ব্যবহার করে সেখানেও এগুলা দেখা যায়, বা এগুলো নিয়ে যখন কাজ, এগুলো খুবই ক্ষুদ্র দূরত্ব, খুব কাছাকাছি। আর এই যে চিরগুলো, এগুলো খুবই সরু। এখান থেকে ওই কাছাকাছি তরঙ্গগুলা এসে যখন এর উপরে পড়ে, মূলত এই পর্দার উপরে পড়ে, এখানে পড়ে তোমার, তখন দেখা যাচ্ছে এখান থেকে প্রায় কাছাকাছি তরঙ্গগুলো আসতেছে। ওই তরঙ্গগুলো এসে যখন তারা পুরোপুরি এখানে এসে প্রায় সমদশায় লিপ্ত হয়, প্রায় সমদশায় ওইরকম, তখন এরকমের আবার ফাঁকা জায়গা পেলে এখান থেকে দুই জায়গা থেকে আবার তরঙ্গ বের হয়ে যায়। তখন এইখানে যদি আমরা একটা পর্দা বিবেচনা করি, এখানে তখন ওই যে তরঙ্গগুলা এসে এই পর্দার উপরে এসে পতিত হয়। তখন আমরা এই পর্দার ক্ষেত্রে যখন কনসিডার করি, তখন এই দুইটা চিরকে তখন আমরা দুইটা সোর্স হিসাবে আমরা বলি, এবং এই সোর্স দুইটা হয়
বাস্তবে এখানে দুইটা সোর্স নিলে যেরকম হতো তার থেকে অনেক বেশি একুরেট। এজন্য শুরুতেই কিন্তু দুইটা সোর্স নেওয়া হয়, তাহলে তুমি সেখান থেকে ব্যতিচার নাও পেতে পারো। অর্থাৎ তাদেরকে প্রায় সব কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, কম্পাঙ্ক কাছাকাছি আনার জন্যই এই সিস্টেমটা অ্যাপ্লাই করা হয়েছে। তখন এখান থেকে আলোক রশ্মি যে এই পর্দার উপরে পতিত হইল, তাহলে প্রায় সমান কম্পাঙ্ক, তাও 100% সমান হয় না, সামান্য হয়তো এদিক সেদিক থাকতে পারে, কিন্তু বাস্তবে দুইটা সোর্স নিলে সেখানে যতটা এদিক সেদিক থাকে তার থেকে অনেক একুরেট, অনেক সূক্ষ্ম এই প্রসেস নেওয়া হয়। আশিক, তুমি জানি কি বলতে চাইছো? আছো? এই আব্রাহাম লিঙ্কন ও কি নাই হয়ে গেছে এখন? তো হাত জাগাইছিল কেন? গেছে কি? ওই জন্যই চলে গেছে। স্যার বলেন। স্যার বইয়ের মধ্যে সুসংগত উৎস তৈরি ওই স্টেপটা লেখা আছে, শুনতেছি। একটি উৎস থেকে নিঃসৃত আলোককে দুটি অংশে বিভক্ত করার পর উৎস হতে সমান দূরে সামান্য ব্যবধানে দুটি চিরকে, মানে চিরের কথাটা পরে বলছে, আর আগে যে দুটি অংশে বিভক্ত করার পর আলোকে আবার দুটি অংশে কিভাবে বিভক্ত করার কথা বলছে এখানে? মানে কি লাইনটা আবার বলো তো? স্যার লাইনটা আছে, একটি উৎস থেকে নিঃসৃত আলোককে দুটি অংশে বিভক্ত করার পর উৎস হতে সমান দূরে সামান্য ব্যবধানে অবস্থিত দুটি চিরকে এমনভাবে আলোকিত করা হয় যেন প্রতিটি চিরই একটি করে স্বতন্ত্র আলোক উৎস হিসেবে ক্রিয়া করে। তোমার আসলে তুমি একটা রশ্মিকে তো এখানে বিভক্ত করো না, তুমি এই সিরের মধ্য দিয়ে আসলে আলোর কতগুলো তরঙ্গ যাবে? একটা? অসংখ্য। অসংখ্য যাবে। এবং কারা যাবে? কি রকমের তরঙ্গ গুলো যাবে? যারা খুব কাছাকাছি কম্পাঙ্কের, কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্যের, কাছাকাছি বিস্তারের, তারা না? এদিক সেদিক ছড়াই যায় কারা? যেগুলোর ভিতরে পার্থক্য বেশি। তাই এখান থেকে যারা গেছে তাদের ভিতরের যে কোনো দুইটা তরঙ্গ, আবার আমি মনে করতেছি এই এর কাছাকাছি দুইটা কাছাকাছি ব্যবধানে অবস্থিত দুইটা চিরের মধ্য দিয়ে এখান থেকে যে অসংখ্য তরঙ্গ আসতেছে তার দুইটা তরঙ্গ এই দুই পথ দিয়ে চলে গেছে। আসলে তো দুইটা তরঙ্গ যায়ও না, আরো তো যায়। তোমার একটা তরঙ্গকে দুই ভাগে ভাগ করে নেই। হয়তো কথাটা আরেকটু ওইভাবে লিখলে হইতো যে এখান থেকে মূলত যে একটা চিরের মধ্য দিয়ে তোমার আসতেছে, তাই হাইগেনের নীতি অনুযায়ী যদি তুমি চিন্তা করো সামনের দিকে অগ্রসর হইলে আসলে কি হয়? এখান থেকে যে যাচ্ছে, এখান থেকে তো ওই তরঙ্গ চিরের মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, বিভিন্ন দিকেই যাচ্ছে। এর ভিতরে আবার ওই মূলত এখান থেকে আমরা ওইভাবে ধরি যে এখান থেকে হয়তো ধরেছিলাম যে একটা তরঙ্গ আসছে, এরপরে আবার তার দুইটা আমরা বলি যে এইখান থেকে আবার অসংখ্য তরঙ্গ বের হয়, তার দুইটা তরঙ্গ এই দুইটা চিরের মধ্য দিয়ে যাচ্ছে। দুইটা চিরের মধ্য দিয়ে যে কিরকম চিরের মধ্য দিয়ে গেছে? খুব কাছাকাছি অবস্থিত দুটি চিরের মধ্য দিয়ে গেছে, যে তারপরে একটা পর্দার উপরে পড়ছে। পর্দার উপরে যখন তারা পড়ে তখন আমরা ওই পর্দার উপরেই আমরা বলি হয়তো সে সমদশায় মিলিত হয় অথবা সে বিপরীত দশায় মিলিত হয়। তখন পর্দার উপরে একটা ব্যতিচার সজ্জা সৃষ্টি হয়। ব্যতিচার সজ্জার সংজ্ঞা পেয়েছো না তোমরা? পেয়েছো? মানে এটা পরিচিত শব্দ তো? জি স্যার। তো পাওয়ার কথা। জি স্যার, পাইছি স্যার। ব্যতিচার সজ্জা কেউ পাও নাই তোমরা? জি স্যার পাইছি স্যার।
জি স্যার পাইছি তোমরা এটা। কথা শুন। আচ্ছা, তাহলে ব্যতিচার সজ্জা মানে কি? যেখানে তোমার অন্ধকার আলো, তারপরে উজ্জ্বল আলো, অন্ধকার আলো, উজ্জ্বল আলো, অন্ধকার আলো, উজ্জ্বল আলো, এভাবে এভাবে তোমাকে পর্যায়ক্রমে তোমার কতগুলো আলোর ডোরা পাওয়া যায়, মানে পট্টি পাওয়া যায়। এই অন্ধকার আলো, উজ্জ্বল আলো এর এক একটাকে কিন্তু পট্টিও বলে। এরকম কতগুলো পট্টি পাওয়া যায় বা কতগুলা তোমার ডোরা পাওয়া যায়। তাই এই যে পর্যায়ক্রমে যে ডোরাগুলা, এই টোটালটাকে একসাথে বলা হয় ব্যতিচার সজ্জা। এটা আলোর ব্যতিচারের কারণে এখানে যে পর্যায়ক্রমিক উজ্জ্বল আর অন্ধকার আলোর যে সজ্জা পাওয়া যায়, এটা কি ব্যতিচার সজ্জা বলে। তাহলে এখানে আমরা উজ্জ্বল অন্ধকার এরকম স্যার আপনি ফ্রিজ হয়ে গেছেন। কি ব্যাপার, আজকে নেট কি ঝামেলা করতেছেন? জি স্যার। ঝামেলা মনে হয় করতেছে। জি স্যার একটু আটকাই দেখুন পরপর ভিডিওটা। আচ্ছা, এখন তাহলে আমরা সাধারণত ধরি যে তারা এসে উপরিপাতিত হয় ওই পর্দার উপর, এর আগে উপরিপাতিত হয় না। সুতরাং উপরিপাতিত যেখানেই হবে সেখানেই মূলত তোমার এই ঘটনা ঘটবে। এখন উপরিপাতিত হওয়া মানে কি? এই পর্দা যদি আমি এখানে ধরি, তাহলে এই পর্দার উপরে অসংখ্য কণা আছে। যেরকম বায়ুর মধ্য দিয়ে যখন তরঙ্গ যায়, তখন বায়ুর কণাটাকে কম্পিত করে, পর্দার উপরে পড়ে, পর্দার ওখানেও তো বায়ু স্পর্শ করা, ওখানেও তো অসংখ্য কণা আছে। তাহলে যদি এখান থেকে তোমার একটা তরঙ্গ এসে তোমার যদি এরকম পর্দার মানে এই জায়গায় এসে পড়ে, আর এখান থেকে যে তরঙ্গ আসলো সেও যদি এসে এরকম করে এই জায়গায় এসে দুইটা মিলিত হইল তরঙ্গ, তাহলে মিলিত হলে এখানের যে কণাটা, এই তরঙ্গ এসে এখানে পড়লো, তার মানে কি ওইখানে তো একটা কণা আছে, ওই কণার উপরে আসলে কি পড়লো? তরঙ্গ এসে ওখানে পড়া মানে কি পড়া? কণার উপর শক্তি পড়া। তোমার যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ যায়, মাধ্যমের কণাটা কাঁপে, আসলে কেন কাঁপে? আমি কথা বলতেছি, এই কণাটা আমার সামনের বায়ু কাঁপতেছে, কেন কাঁপতেছে? আমি কথা বলতেছি, আমি শক্তি পাস করে দিতেছি, সেই শক্তিটা তরঙ্গ আকারে যাচ্ছে। তাহলে ওই যে শক্তি এখানে কণাটাকে কাঁপাইতেছে, তাহলে এখানে তরঙ্গ এসে যখন এখানে এসে পড়ে, তাহলে এইখানে পর্দার সাথে এখানে যে কণা, বায়ুর কণা বলো বা কোনো একটা কণা, এটা কি হয়? কম্পিত হয়। আবার এই তরঙ্গ এসে যখন এখানে পড়ে, তখন এও কি করে? এই কণাটাকে কম্পিত করে। এটা যদি মনে করো এখান থেকে 2 সেন্টিমিটার উপরে উঠায়, একইভাবে এটা এসেও যদি একই দিকে শক্তি প্রয়োগ করে, একই দিকে কম্পিত করে, এও যদি 2 সেন্টিমিটার কম্পিত করে, তাহলে এই কণাটা মোট কত সেন্টিমিটার কম্পিত হয়? মোট 4 সেন্টিমিটার কম্পিত হয়। তার মানে কি? তারা যখন দুইজনেই একই দিকে কণাটাকে কম্পিত করে, এর মানে তারা সমদশায় এসে পড়ে। আবার এই কণাটা যদি আলোক রশ্মি তাকে উপরের দিকে 2 সেন্টিমিটার কম্পিত করতে চায়, আর এই রশ্মিটা এসে এখানে তাকে যদি নিচের দিকে 2 সেন্টিমিটার কম্পিত করতে চায়, মানে এই কণার উপরে শক্তি প্রয়োগ করে, কেউ শক্তি প্রয়োগ করে উপরে উঠাইতে চায়, আবার আরেকটা তরঙ্গ এসে সেও শক্তি প্রয়োগ করে উপরে উঠাইতে চায়। তাই দুইজনেই যদি উপরে উঠাইতে চায়, সে তো অনেক উপরে উঠে যাবে, লব্ধি অনেক বেড়ে যাবে। আবার একজনে যদি উপরে উঠাইতে চায় আর একজনে যদি নিচে নামাইতে চায়, তাহলে লব্ধি কমে যাবে। তাহলে তোমার কোনো জায়গায় কোনো কণার উপরে এসে তারা যে সবসময় তাদেরকে উপরে উঠাইতে চাইবে এরকম না, কখনো কখনো দুইটা মিলে তাকে উপরে উঠাইতে চায়,
দ্যাট মিন্স দুইটা একই দিকে কাজ করে, দ্যাট মিন্স আমরা সেটাকে বলি সমদশায় দুইটা তরঙ্গ এসে এখানে পড়ে, যদি দুইটাই ওই কণাটাকে উপরের দিকে কাঁপাই উঠে। আবার একটা যদি উপরের দিকে কাঁপায় আর একটা যদি নিচের দিকে কাঁপাইতে চায় শক্তি, এই তরঙ্গের শক্তিটা, তখন আমরা বলি ওই দুইটা তরঙ্গ যেখানে মিলিত হয়েছে তারা বিপরীত দশায় মিলিত হয়। তখন হয়তো এই যে কণাটা, এই কণাটা আর কোথাও থাকে না, সাম্যাবস্থায় থাকে, তখন এই জায়গার আলোটা বা এখান থেকে এই 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 জায়গাটা আমরা আর দেখতে পাই না, তখন এই জায়গাটা অন্ধকার। আর যখন এটা এটা এসে যখন ওই সর্বোচ্চ পরিমাণ উপরে উঠে মানে সমদশায় মিলিত হয়, তখন ওই জায়গাটা উজ্জ্বল দেখা যায়। এটা তো এরকম দুইটা তরঙ্গের জন্য, এরকম অসংখ্য, এরকম হাজার হাজার কোটি লক্ষ লক্ষ এখানে কণা আছে। আর এই সোর্স থেকেও আসলে এরকম হাজার হাজার বা লক্ষ লক্ষ তরঙ্গ এসে এর উপরে পড়তেছে। কেউ কেউ সমদশায় পড়তেছে, কেউ কেউ এসে বিপরীত দশায় পড়তেছে। ফলে তারা মিলিত হচ্ছে কিন্তু এই পর্দার উপরে, এই মাঝখানে এর উপরে কোথাও মিলিত হচ্ছে না, বা মিলিত হলেও সেগুলো আমরা কনসিডার করতেছি না, আমরা শুধু পর্দার উপরের বিষয়টা দেখতেছি। তখনই ওই পর্দার উপরে তোমার যখন সমদশায় মিলিত হয় তখন একটা উজ্জ্বল জায়গার সৃষ্টি হয়, যখন বিপরীত দশায় মিলিত হয় তখন সেই জায়গাটা উজ্জ্বলতা দেখা যায় না, মানে অন্ধকার। আবার সমদশায় মিলিত হলে উজ্জ্বল, আবার সমদশায় মিলিত হলে অন্ধকার। তাহলে এই যে কৌশল অবলম্বন করা হয়েছে, এই কৌশল অবলম্বন করার কারণে প্রায় একটা নির্দিষ্ট দশা পার্থক্য নিয়ে যদি কোনো তরঙ্গ, খুব সামান্য দশা পার্থক্য সাধারণত তাদের থাকে, এটা নিয়ে যদি চলতে থাকে, একইভাবে চলতে থাকে এবং চলার পথের সর্বত্র ওই একই পরিমাণ দশা পার্থক্য বজায় থাকে, তাহলে ওরা যদি শুরুতে খুব সামান্য দশা পার্থক্য নিয়ে বের হয় এবং সব জায়গায় যদি সেই একই পরিমাণ দশা পার্থক্য থাকে, এটার মানে কি? এই কথাটার মানে কি? দশা পার্থক্যটা কেন চেঞ্জ হয়, মানে দশাটা কেন চেঞ্জ হয়, কি কারণ? তোমার যখন সামনের দিকে তারা অগ্রসর হয়, তারা যখন এলোমেলো অগ্রসর হয়, যখন তাদের তরঙ্গ দৈর্ঘ্য সমান থাকে না, কম্পাঙ্ক সমান থাকে না, এইসব বিস্তার যখন সমান থাকে না, তখন এইসব কারণে তাদের দশাগুলো চেঞ্জ হয়। যদি তারা একদম স্মুথলি যেতে থাকে একই তরঙ্গ দৈর্ঘ্যে, একই কম্পাঙ্কে, তখন দেখা যাচ্ছে যে তাদের দশাগুলো নির্দিষ্ট সময় পর পর একই রকম থাকতেছে। তাহলে ও শুরুতে যদি ও যে দশা নিয়ে বের হইলো তার থেকে যদি ও একটু বেশি দশা নিয়ে বের হয়, ও যদি 5 ডিগ্রি দশা বেশি নিয়ে বের হয়, আর এই চলার পথে সর্বত্র যদি তারা একই দশায় ফেরত আসে, তাহলে সব জায়গায় কিন্তু ওই 5 ডিগ্রি দশা পার্থক্যই থাকে, একদম শুরু থেকে এখানে উপরিপাতিত হওয়ার আগ পর্যন্তই ওই দশা পার্থক্যটাই স্থায়ী থাকে। এজন্য তোমার এই ব্যতিচারের পাতিত হয় তখন তাদের দশা পার্থক্যটা মূলত স্থায়ী থাকে, অর্থাৎ শুরুতে যে দশা পার্থক্য নিয়ে বের হয় উপরিপাতিত হওয়া পর্যন্ত ওই একই পরিমাণ দশা পার্থক্য নিয়েই তারা উপরিপাতিত হয়, ওইটা আর কম বেশি হয় না, কারণ চলার পথে তারা একইভাবে তারা সামনের দিকে যাচ্ছে, একইভাবে যাচ্ছে। এখন এই জায়গাতে এই ক্ষেত্রে আমরা এইটার উপরিপাতনের ফলে এখানে যে লব্ধি অবস্থাটা সৃষ্টি হয়, সেই লব্ধি অবস্থাটা আমরা এখানে বের, সেটা নরমালি আমরা ওই দুইটা তরঙ্গ ধরে তারপরে বের। তাসফিয়া তুবা, তুমি এখানে কি বলছিলা যে এখানে তোমার বেশ কিছু কোশ্চেন আছে, কি কি কোশ্চেন আছে একে একে বল। স্যার এই যে পরের 512 পেজে একটা অনুধাবন আছে, ওইখানে বলছে একবর্ণী আলো ব্যবহারিক আর সাদা আলোর পরিবর্তে যদি একবর্ণী আলো ইউজ করা হয় তাহলে কি পরিবর্তন হয়, এইটা আর কি বুঝিনি স্যার, ওই যে সজ্জাটা কি ধরনের পরিবর্তন হয় ওইটা ইমাজিন করতে পারতেছি না। এখানে সাধারণত এখানে কি আলো ব্যবহার করি আমরা?
আমরা এখানে স্যার এক ইয়ং এর বর্ণী পরীক্ষাতে আলো, সাদা তুমি কি আলো। এখানে আমরা কি ইয়ং এর ডিসির পরীক্ষায় আমরা কি ব্যবহার করি? সাদা আলো না এক বর্ণী আলো? জি স্যার, সূর্যের সাদা আলো ব্যবহার করছিলেন উনি। সূর্যের সাদা আলো ব্যবহার করা হয়েছে, এটা কি বলা আছে তোমার এখানে? হ্যাঁ স্যার, এখানে তিনি সূর্যের সাদা আলো ব্যবহার করেন, স্পষ্ট লেখাই আছে। আলো ব্যবহার করে কি করছি? স্যার আর ব্যতিচার এক ঘটাইছে। বর্ণী আলো ব্যতিচার আমরা পাচ্ছি, ব্যতিচার ঘটাইছি। আর এক বর্ণী আলো ব্যবহার করলে আমরা সেক্ষেত্রে আমাদের ব্যতিচার হবে। তাহলে কত পৃষ্ঠায়? 512 পৃষ্ঠায়। জি স্যার, 512 7.10। 7.10 ওই অনুধাবনে বলছে, কি বলছে? ইয়ং এর ডিসির পরীক্ষায় সাদা আলোর পরিবর্তে একবর্ণী আলো ব্যবহার করলে পর্দায় জালোর বা ডোরার কি পরিবর্তন দেখা যায়? সাদা আলোর পরিবর্তে একবর্ণী আলো ব্যবহার করতে পর্যায়ক্রমে উজ্জ্বল ও অন্ধকার কোটি দেখা যায়, কারণ সাদা আলোতে উপস্থিত 7টি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন হওয়ায় এরা প্রত্যেকে পর্দায় নিজ নিজ ব্যতিচার সজ্জা গঠন করে। এজন্য ইয়ং এর ডিসি পরীক্ষায় সাদা আলো ব্যবহার করলে পর্দায় ব্যতিচার ঝালর সৃষ্টি হয়। স্যার লাস্টের দিকের এই দুইটা লাইন কনফিউজিং খুব। স্যার ইয়ং এর ডিসির পরীক্ষা তো একই কথাই আমরা পড়ছি, উজ্জ্বল আর অন্ধকার কোটি। আর একবর্ণিত যদি এরকম হয় তাহলে তো কোনো পার্থক্য থাকে না। ইয়ং এর ডিসির পরীক্ষায় ব্যবহৃত দুটি চিরকে বন্ধ করে দিলে পর্দায় ডোরার কি অবস্থা হবে? দুটি চির বন্ধ করে দিলে কোনো ওই যে পাওয়া যাবে না, এটা ঠিক আছে। আচ্ছা, ইয়ং এর ডিসির পরীক্ষায় ওর ভিতরে পরীক্ষায় তিনি সূর্যের সাদা আলো ব্যবহার করেন এবং আচ্ছা, এখানে কি পাওয়া গেছে? পর্যায়ক্রমিক উজ্জ্বল ও অন্ধকার কোটটি এখানে পাওয়া গেছে, ফিলিংস গুলো পাওয়া গেছে। চিত্রের যে কোনো একটি বন্ধ করে দিলে ব্যতিচার কোটটি অদৃশ্য হয়ে যায়, আবার এস উৎস সরিয়ে নেওয়া হয় কিংবা S1 এবং S2 এর মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করা হয়, তাহলে পর্দার ঝালর বা রঙিন পট্টি আর দেখা যায় না। এখন তোমার এইখানের সাথে তাহলে ওইখানের কিছুটা কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে। তোমাদের ধারণা কি এখানে কি হওয়া উচিত? মানে তোমাদের সেন্স অনুযায়ী মানে কনফ্লিক্ট যেখানে সৃষ্টি হয়েছে, কনফ্লিক্ট কি নিয়ে সৃষ্টি হয়েছে? মূলত ব্যাখ্যাও তো এখানে দিয়ে দিছে, তাই তোমাদের কনফ্লিক্ট কি নিয়ে? কোনো কথা নাই। স্যার কোনো পার্থক্য পাই না, এইটাই কনসেপ্ট। মানে তুমি সাদা আলোর আর একবর্ণী আলো ব্যবহার করলে এক্ষেত্রে তোমার কথা হলো যে কোনো পার্থক্য পাওয়া যায় না, জি মানে স্যার, একই বিষয়। হ্যাঁ আচ্ছা, এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারে আর ওইখানে 7টা আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখানে বাকিদের কি কোনো অভিমত আছে? স্যার 7.11 বলছে যে দুটো ভিন্ন উৎসতে আগত একবর্ণী আলো দ্বারা ব্যতিচার নকশা তৈরি হয় না। কিন্তু স্যার আবার ডিচির পরীক্ষায় তো বলছে যে যখন স্যার এস উৎস থেকে S1 আর S2 তে পড়ে, দুটোটাই তো স্যার সুসংগত আলোক উৎসে পরিণত। তা ওইটা দুটোটাই তো স্যার আলাদা আলাদা আলোক উৎস। সেইখানে কিভাবে ব্যতিচার তৈরি? কততে? 7.11 স্যার অনুধাবন। দুটি ভিন্ন উৎস থেকে আগত একবর্ণী আলো দ্বারা ব্যতিচার নকশা দুটি ভিন্ন উৎস হতে আগত একবর্ণী, এখানে উৎসের কথা দুইটা ভিন্ন বলা হয়েছে,
একবর্ণী আলো দ্বারা ব্যতিচার নকশা তৈরি হয় না কেন? তার কারণে কি বলছে? দশা পার্থক্য স্থির থাকে না এই কথা বলছে। সময়ের সাথে সাথে দশা পার্থক্যের পরিবর্তনের কারণে কোন নির্দিষ্ট আত্ম তীব্রতা অনুগত পরিবর্তন হয়, বিধায় ব্যতিচার নকশা তৈরি হয় না। এটা ওই যে আমরা ওই ব্যাখ্যা বলছিলাম যে এই ব্যতিচারের ক্ষেত্রে সবসময় স্থায়ী দশা পার্থক্য থাকতে হয়। দশা পার্থক্য কখনো চেঞ্জ হইতে পারবে না, মানে দশা পার্থক্য সবসময় একই থাকতে হবে। আচ্ছা, তোমাদের কাছে কি আমির হোসেনের বই আছে না? আছে স্যার। নাই স্যার, আমির হোসেনের আছে সেকেন্ড কারো কাছে? পেপারটা। না স্যার। আছে স্যার। কি কথা? জি স্যার। আচ্ছা, আমির হোসেনের বইটা একটু খুলো তো, ইয়ং এর ডিসির পরীক্ষা দেখো তো, সেখানে সূর্যের সাদা আলো ব্যবহার করা হয় এই কথা বলা আছে কিনা? পেয়েছো? একটু সবাই বইটা থাকলে খুলে ফেলো ঝটপট। স্যার হ্যাঁ, এখানে তো সাদা আলোর কথাই বলছে যে এই পরীক্ষায় বিজ্ঞানী ইয়ং সাদা আলোর উৎস ব্যবহার করেন। 485 পাতায় হুম। আছে। আচ্ছা, ওই আমির হোসেনের বইয়ে? জি স্যার। জি স্যার, আচ্ছা। আমির হোসেন স্যার বইতে লেখা আছে। হ্যাঁ, তারপরে ওখানে কি কি ব্যাখ্যা দিয়েছে ওখানে? মানে ওখানে মানে সামনের দিকে কি কথা বলছে তারা? স্যার ওইখানে সামনের কি দিকে এইরকম বলছে কোনো যে এস এর অনুধাবন মধ্যে ক্লিয়ার দিয়ে করছে এক কিনা? বর্ণী আলো গমন করে। স্যার এইখানে স্যার আমার কাছে নতুন আপডেট বইটা আপডেট না স্যার, এটা হচ্ছে আমার বইতে স্যার 459 পৃষ্ঠা স্যার। এইখানে তো এক বর্ণী আলোর কথা বলছে স্যার, সাদা আলোর কথা বলে নাই। এই যে দেখো, স্যার আমার জি স্যার, বইতে আরো মূল পরীক্ষায় সাদা আলোর কথা বলে নাই, সেখানে এক বর্ণী আলোর কথা বলছে। একটা লাইনে বলা আছে এই পরীক্ষায় বিজ্ঞানী ইয়ং সাদা স্যার, আলোর উৎস ব্যবহার স্যার করেন। এখানে এটা ব্যাপারটা আমির স্যার হোসেনের এরকম বইয়ে স্যার। লেখা। আর পরীক্ষার আমি একটু বলি স্যার, ওই হ্যাঁ স্যার প্রথম যে ওরা একটু উৎসটা বলতে নেওয়া দাও। হয় স্যার, হুম। স্যার ওই উৎস থেকে স্যার তরঙ্গ গুলা যায় স্যার, ওগুলো তো খুব কাছাকাছি কম্পাঙ্কের হয় স্যার। তাহলে স্যার ওই হুম। প্রথম যে স্যার উৎসটার উপরে পড়ে, মানে যে প্রধান যে উৎসটা নিই স্যার আমরা, ওখানে যাওয়ার পর স্যার কম্পাঙ্ক গুলা মানে দ্বিতীয় স্যার যে দ্বিতীয়টা নিয়েছিলাম স্যার, একটা বলতে থাকো, S1 উৎস ওর কিন্তু লাইন ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনো ওর কথা। আর স্যার একটা S2 উৎস স্যার। ওই দুটো উৎস স্যার খুব কাছাকাছি তোমার কথা কম্পাঙ্কের মাঝখানে তরঙ্গ স্যার। হুম স্যার মানে ওই হুম কাছাকাছি কম্পাঙ্কের তরঙ্গ গুলা যায় স্যার ওখানে, মানে তরঙ্গ দৈর্ঘ্য যেই খুব কাছাকাছি থাকে স্যার, এজন্য স্যার ওখান থেকে কিন্তু একটা আলোক বর্ণী স্যার ইয়া হয়, মানে নির্গত হয় স্যার। আর মেন যে উৎসটা স্যার ওটা কিন্তু সাদা উৎসই নেওয়া হয় স্যার, সমস্যা নেই, নেওয়া যায় স্যার। এখন বুঝছো ওর কথা? জি স্যার। জি মানে স্যার। স্যার ওই সাদা আলোর স্যার যে সাদা আলো যাওয়ার পরে স্যার ওই প্রথম যে স্যার ডিচিটা থাকে স্যার মূলত সাদা আলোটা যাওয়ার পরও নিজেই স্যার এটা ফ্লাক্সের মতো কাজ স্যারের করে ফোন ছিদ্রগুলা। আসছে, স্যারের ফোন আসছে। স্যারের ফোনে কথা বলে। বলো, এখন বলো ওর স্যার কথা কি ডিচির দিয়ে কেউ যখন কিছু বুঝছো? জি স্যার। স্যার ডিচির দিয়ে যখন স্যার আলোক তরঙ্গ গুলা যায় তখন স্যার তার ওই তরঙ্গ দৈর্ঘ্য বিস্তার এগুলা সব সমান থাকে, এই জন্য স্যার ওই একটা আলোক উৎস হিসাবে স্যার একটা তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে ধরা হয়। আর স্যার চিজ দুইটা খুব কাছাকাছি থাকে বলে কি এক মানে একটা বর্ণের আলোই ঢুকে ওটার ভিতরে। ভালোই।
এক বর্ণে আসলে এই যে ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এই দ্বিচির পরীক্ষাটা মূলত করা হয় একবর্ণী আলোর জন্য। এখানে যদি তোমার সাদা আলো না নিয়ে একবর্ণী আলো নিয়েও কাজ করতো, তাহলে এইটা আরো পারত, এখানেও সমস্যা। এবং তোমরা এই জন্যই তোমাদের আমি পড়তে বলতে দেখছি, মানে বলছি যে তোমরা ওখানে একটু দেখো যে ওখানে কি আলো নিছে। অনেক জায়গায় তোমরা লেখা পাবা যে এখানে এক বা নেওয়া হইল, তাহলেও কোনো সমস্যা। আলটিমেটলি ওই যে সিট কাছাকাছি কেন হতে হবে? যত কাছাকাছি হবে তত কাছাকাছি কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্য যাবে না। আর আমরা বলি কি প্রায় সমান কম্পাঙ্ক, মানে যত কাছে সমান হয়ে গেলে আরো ভালো। তাই সমান কম্পাঙ্ক কি আলাদা তরঙ্গ? না। বুঝো না এই কথা? তাহলে ফাইনালি এখান থেকে যে এখানে এসে পড়ে তারা মূলত একবর্ণী রশ্মি। এখানে তোমার সাদা আলো থাকলেও, আর এখানে একবর্ণী নিলে তো কোনো কথাই নেই। বুঝো না এই কথা? তুবা স্যার বুঝছি। আচ্ছা, তোমার এখানে 7.12, তাই 7.12 ঘটনা তোমার মানে অনুধাবন ইয়ং এর যে পরীক্ষায় সাদা আলো ব্যবহার করলে পর্দায় ব্যতিচার আলোর তৈরি হয় কেন? ও এখানে আসলে দেখো কথাটার এখানেই কিন্তু একটা কিন্তু আছে প্রশ্নের মধ্যে। এখানে স্যার বলছে সাদা আলো ব্যবহার করলেও ঝালর কেন সৃষ্টি হয়, মানে কি? তুমি মানেটা বুঝছো কিছু? আসলে তাহলে এখানে ব্যবহার করার কথা কি বলেছিল? একবর্ণী আলো। যখন এই বিষয়গুলো নিয়ে যখন কাজ করা হয় ল্যাবে, এখানে একটা সোডিয়াম সোর্স, একটা সোডিয়াম ল্যাম্প ব্যবহার করা হয় এবং সেখান থেকে একবর্ণী আলো বের হয় এই এক্সপেরিমেন্ট গুলোর ক্ষেত্রে। এবং সেই একবর্ণী আলোর ক্ষেত্রেই এই এক্সপেরিমেন্ট করা হয়, সেখানে কিন্তু সাদা আলো নিয়ে কাজ করা হয় না। তোমরা ওই যে তোমাদের ল্যাবের এক কর্নারে দেখছো ওই পর্দা দিয়ে যে আমরা ঢেকে রাখি, ওইখানে আমরা ওই পুরো ডার্ক রুম বানাই লাইট টাইট বন্ধ করে, তারপর আমরা ওই স্যার ফ্রিজ হয়ে গেছে। এখন শোনা যায় কথা? জি জি স্যার। স্যার ঠিক আছে। তা ওই ডার্ক রুমে এই জন্য ওই যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের প্র্যাকটিক্যাল করানো হয় তখন ওই ডার্ক রুম ব্যবহার করা হয়, সেখানে অন্য কোনো আলো যেন না আসে। তাহলে সেখানে যে সোর্সটা আমরা ব্যবহার করি মূলত সোডিয়াম আলোর সোর্স ব্যবহার করি এবং সেটা একবর্ণী আলো। আসলে ব্যতিচারটা ঘটে একবর্ণী আলোর জন্য। তাই এখানে সাদা আলোর ক্ষেত্রে ব্যতিচার আলোর সৃষ্টি হয় কেন? মানে সাদা আলো ব্যবহার করলে কিন্তু ব্যতিচার আলোর ওইভাবে পাওয়ার কথা না। কথা হলে সেখানে প্রত্যেকটা বর্ণের জন্য আলাদা আলাদা আলোর সৃষ্টি হবে। সাদা আলো ডিরেক্ট আসলে সাদা আলোর মধ্যে যে 7টা আলো থাকে সেই 7টা আলোর জন্যই এরকম খালি তোমার ঝালর সৃষ্টি হইতে থাকবে পর্যায়ক্রমে। আর সাধারণত ওরকম উজ্জ্বল অন্ধকার সুন্দর মতো ডোরা পাওয়া যায় ওই একবর্ণী আলোর জন্য। তাহলে আমরা এখানে সাদা আলো ব্যবহার করলেও আফটার অল আমরা এখান থেকে একবর্ণী আলোই নিয়ে আসতেছি। আর এখান থেকেই যদি একবর্ণী আলো নিই তারপরেও সেটা যে বের হয় সেটাকে আরো সুষম করার জন্য আমরা এই সিস্টেম ব্যবহার করে, বা তখন আমরা দেখা যাচ্ছে একবর্ণী আলো যখন ব্যবহার করি তখন সেখানে সেখানে তোমার এই ক্ষেত্রে আর ওই ভাঙ্গাভাঙ্গির বিষয় না, তখন যে বেশি বেশি দশা পার্থক্য বা অমুক সমুক এই আলোগুলো আর যায় না, তখন ওই কাছাকাছি আলোগুলা আমরা নিয়ে ওখানে ব্যতিচারের ঘটনাটা দেখাই। আচ্ছা, আর অন্যান্য যে অনুধাবনগুলো ওখানে লিখেছে সেগুলোর ভিতরে কি এরকম কোনো কনফ্লিক্ট মার্কা কোনো লেখা টাকা আছে, মানে তোমার কাছে এরকম ঝামেলা হয়? অন্য অনুধাবনগুলো কি সোজা সাপটা না ওরকম ঝামেলা করে রাখছে? ওগুলো বোঝা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা,
আসলে এটা হইলো ব্যতিচারের এই যে আমরা এতক্ষণ আলাপ আলোচনা করলাম, এটা হইলো ফিজিক্যাল অবস্থাগুলো। এইগুলা নিয়েই পড়তে গেলে মাথার ভিতরে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়। বেসিক্যালি ব্যতিচারের যে এখানে গাণিতিক হিসাব বিকাশ যা দিয়েছে তা তোমাদের পড়ানোর কিছু নেই। এগুলো তোমরা প্রত্যেকেই ধরে ধরে ধরার আগে প্রমাণ করে ফেলতে পারো। শুধুমাত্র এই ভাষাগত জায়গাগুলো ঝামেলা, আর ব্যতিচারের আসলে ফিজিক্যাল মিনিংটা কি, মানে এটা দিয়ে কি বুঝি, কেন হয়, কেন এইরকম সিস্টেম হইলো, এই কারণগুলোর জন্য। তাই এখানে তোমার দুইটা তরঙ্গ যাচ্ছে, অগ্রগামী দুইটা তরঙ্গ যাচ্ছে। দুইটা অগ্রগামী তরঙ্গ গেলে তোমরা সেখান থেকে দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে আগের নিয়মে তোমরা সেটাকে ই করে লব্ধি তরঙ্গের বিস্তার টিস্তার বের করে গঠনমূলক ব্যতিচার ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত বের করতে পারছো কিনা, এতে কারো কোনো আপত্তি আছে কিনা? মানে কেউ পারো নাই বা বুঝো নাই, তাহলে কোন জায়গা থেকে বুঝো নাই এরকম কেউ আসো কিনা বলো। আসো কেউ? স্যার কি বলছেন বুঝে নেই স্যার। মানে আমি বলছি যে এই যে ব্যতিচারের গাণিতিক যে প্রমাণটা করেছে, সেখানে যে তোমার গঠনমূলক ব্যতিচার ধ্বংসাত্মক ব্যতিচারের যে শর্ত তারা বের করছে, দুইটা অগ্রগামী তরঙ্গ ধরে আলোক তরঙ্গ সেখানে উপরিপাতনের নিয়ম ব্যবহার করে তারপর যে গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের যে শর্ত নিয়ে আসছে, তার ভিতরে কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে কিনা, এইটা আমি জিজ্ঞেস করছি। আছে কারো কোনো আপত্তি বা সমস্যা? হুম, না স্যার। আচ্ছা, ওগুলো সবাই পারছি কিনা? ওগুলা মনে হয় অত জটিল না, ওগুলোতে অত জটিল তেমন কিছু নাই। অনন্যা দাস, পূজা, আছো? জি স্যার। আচ্ছা, তুমি কি এই প্রমাণ করে দেখছো? এখানে প্রমাণে কি কোনো ঝামেলা আছে? না স্যার বলছি। আচ্ছা, এখন এইখানে তোমার যে প্রমাণটা করেছে, আমরা যদি এভাবে প্রমাণটা না করি, আমরা অন্যভাবে প্রমাণ করি, তাহলে অসুবিধা কোথায়? তাহলেও তো অসুবিধা নেই। এখানে একটা বিষয় দেখো, আমরা যদি এখানে সরল রেখা দিয়েই বলি দুইটা তরঙ্গকে, এই আর এখান থেকে এই একটা রেখা, আর এইটা হলো তোমার মধ্যবর্তী যে দূরত্ব, এইটাকে মনে করলাম ডি, মধ্যবর্তী দূরত্ব, অথবা 2D, যদি 2D ধরি, 2D ধরলাম, ঠিক মাঝখান এইটা। তাহলে এখান থেকে যে কোনো একটা চির পর্যন্ত যে দূরত্ব সেটা কত হবে? ডি। এপাশে কত হবে? এখানেও ডি হবে, এপাশেও ডি হবে। আর এখান থেকে তোমার এই যে পর্দার দূরত্ব, লম্ব দূরত্ব, এটাকে ধরলাম ক্যাপিটাল ডি। আমি যদি এখান থেকে এখানে একটা লম্ব টানি, আর এই লম্বটা যদি তোমার এইটা S1 এইটা S2 এইটা P বিন্দু হয়, আর লম্বটা যদি এখানে Q বিন্দু হয়, তাহলে S1 Q এখানে লম্ব হইল, তাহলে S1 P আর QP এই দুইটা রেখা কি হবে? সমান হবে স্যার। হবে কিনা? তাহলে এই যে S2Q, তোমার S2P যে রশ্মিটা বা তরঙ্গটা, S2P এই তরঙ্গটা বেশি পথ অতিক্রম করে P বিন্দুতে মিলিত হওয়ার জন্য, না S1P এই তরঙ্গটা বেশি দূরত্ব অতিক্রম করে? S2P বেশি দূরত্ব অতিক্রম S2P করে। স্যার। S2P স্যার। আর S2P কতটুকু বেশি দূরত্ব অতিক্রম করে? স্যার S2Q। S2Q S2Q এতটুক পরিমাণ। তাই যতটুক পরিমাণে দূরত্ব বেশি অতিক্রম করে, এইটা কি বলা হয়? পথ পার্থক্য। এই দুইটা ওই P বিন্দুতে মিলিত হওয়ার জন্য যতটুকু পথের পার্থক্য সৃষ্টি হয়, ওইটাই হলো পথ পার্থক্য। তাহলে আমাদের পথ পার্থক্য হইলো তোমার S2P মাইনাস S1P ইকুয়ালস টু আমাদের হইলো এই যে
এই এস টু কিউ, এইটা পথ পার্থক্য। এই পথ পার্থক্যের সাথেই কিন্তু তোমার সম্পর্ক চলে আসছে। কিসের সম্পর্ক চলে আসছে? ওই ধ্বংসাত্মক আর গঠনমূলক ব্যতিচার। তাহলে পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক একদম ফাইনালি, আবার λ/2 এর বিজোড় গুণিতক, এরকমের কন্ডিশন যখন হয় তখনই আমরা কি বলি? হয় ধ্বংসাত্মক ব্যতিচার, নয় গঠনমূলক ব্যতিচার। এরকম ছিল না আমাদের হাতে। তাহলে আমরা যখন এই পথ পার্থক্য আমরা এইরকম যে পথ পার্থক্য, খেয়াল করো, পথ পার্থক্য যদি এই পথ পার্থক্য যদি তোমার λ/2 এর জোড় গুণিতক মানে 12 এইটা হয়, তখন এই কন্ডিশনকে আমরা কি বলি? গঠনমূলক ব্যতিচার। তাহলে পথ পার্থক্য মানে কি? S2Q। তাহলে S2Q তোমার যদি 2n λ/2 হয়, এখানে যে তরঙ্গ যাচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য আর কিচ্ছু না, তাহলে λ/2 এর তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকের যদি জোড় গুণিতক হয়, তখন আমরা এই ক্ষেত্রে তারা যে মিলিত হবে, সেই মিলিত হবে তারা কি অবস্থায়? সমদশায়, মানে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে, উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। এইখানে আর একটা বিষয় একটু ভালো করে খেয়াল করো। এইখান থেকে যখন আমি লম্ব টেনেছি, আর এইখান থেকে তোমার এই যে রেখাটা, এইখানে কিন্তু তোমার একটা কোণ আছে, এই কোণটা কিন্তু থিটা, এবং এই কোণটাকে বলা হয় ব্যতিচার কোণ। ব্যতিচার কোণ ওই কোণটা। তাহলে আমি যদি এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র লিখি, S2Q S1Q S2 S1 S2 Q, এর মধ্যে যদি এই ত্রিভুজ S1 S2 Q, এই ত্রিভুজের ভিতরে আমি কি লিখতে পারি? সাইন থিটা সমান সমান কি লিখতে পারি? বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু কি? S2Q ডিভাইডেড বাই অতিভুজ কোনটা? অতিভুজ হইল S1 S2। বুঝতে পারছি সবাই? না বুঝি নাই? না বোঝার কিন্তু এখানে কিছু নেই, জাস্ট আমি এখানে ত্রিকোণমিতিক সূত্রটা ব্যবহার করলাম। তাহলে S2Q সমান সমান কি হবে? S1 S2 সাইন থিটা। তাহলে S1 S2 মানে কি? কত ধরেছিলাম? তুমি যদি 2D ধরো তাহলে 2D, যদি শুধুমাত্র D ধরো তাহলে শুধু D, কোনো অসুবিধা নাই। তাহলে এই অর্ধেক হবে D/2 আর এই অর্ধেক হবে D/2। কোনো আপত্তি আছে তাতে? কোনো আপত্তি নাই। তাহলে তোমার এইখানে S1 S2 এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? S2Q = D sin থিটা। লেখা যায়? লেখা যায় কিনা? যায় স্যার। তাহলে D কি জিনিস? D কি জিনিস? D হলো ওই যে দুইটা চির ছিল পাশাপাশি, তাদের মধ্যবর্তী দূরত্ব। থিটাটা কি জিনিস? ব্যতিচার কোণ। চিরের সাথে ওই লম্ব যে কোণটা সৃষ্টি করে। তাহলে আমরা যদি এই যে শর্ত, গঠনমূলক শর্ত যেটা পেয়েছি, S2Q = 2n λ/2, তাহলে S2Q সমান সমান আবার D sin থিটা পেয়েছি, তাহলে এখানে কি লেখা যায়? D sin থিটা সমান সমান 2n λ/2। এইটা মূলত গঠনমূলক ব্যতিচারের শর্ত। এইটা দেখলেই তোমাদের মাথা খারাপ হয়ে যায়, কিন্তু মাথা খারাপ হওয়ার কিছু নেই। বুঝতে পারছো না বুঝো নাই? এটা দিয়েও কিন্তু কাজবাজ করতে হবে, এবং এইটা দেখলেই তোমরা হঠাৎ পাজল হয়ে যাও যে এটা আবার কোথা থেকে আসলো, এটা জিনিসটা কি? এখানে তো ছিল পথ পার্থক্য, তাহলে এখানে ডি সাইন থিটা কোথা থেকে আসলো? কথা বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এই বিষয়গুলো গেল। আচ্ছা, এটাকে আমরা এভাবে না করে আমরা অন্যভাবে করতে পারি না? অন্যভাবে আমরা করতে পারি কিনা খেয়াল করে দেখো। এখানে আমি যে এই পরিমাণ, আমি দুইটা অগ্রগামী তরঙ্গ যে আমরা ধরবো, আমি অগ্রগামী তরঙ্গ ধরলাম একটা y1 = a sin ωt, আর একটাকে ধরলাম y2 = a sin
ওমেগা টি প্লাস ডেল্টা। এরকম দুইটা তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, ওই ডেল্টা দশা পার্থক্য নিয়ে। এই ডেল্টা দশা পার্থক্য সবসময় থাকতেছে। তাহলে উপরিপাতনের নিয়ম অনুযায়ী লব্ধি তরঙ্গের অবস্থাটা কি হবে? y1 প্লাস y2। তাহলে কি হবে? a sin ওমেগা টি প্লাস a sin ওমেগা টি প্লাস ডেল্টা। লেখা যায়? বুঝো নাই? তোমাদের বইয়ে যেভাবে তরঙ্গ ধরছে আমি সেভাবে ধরবো না, আমি এভাবে দুইটা তরঙ্গ নিয়ে প্রমাণ করতে চাচ্ছি। হবে, হতে বাধ্য। এইটা কিন্তু বেশ একটু জটিল প্রসেস। স্যার এটা এখানে অনেক স্যার কমে- দ্বিতীয় তরঙ্গে স্যার ডেল্টা কেন আনলাম একটু বুঝে দেবেন আরেকবার? না, তোমার আর আমি বুঝাইতে পারবো না। তাহলে এখানে এখানে বিষয় হলো যে a sin ওমেগা টি প্লাস a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এর আগের বার আমরা দুইটা তরঙ্গ নিয়েছিলাম কি হিসাবে? এর আগের বার আমি দুইটা তরঙ্গ নিয়েছিলাম কি হিসাবে? কি হিসাবে নিয়েছিলাম? আমরা নিয়েছিলাম দুইটা অগ্রগামী তরঙ্গ, যাদের ভিতরে কি ছিল? পথ পার্থক্য ছিল আগের বার। আর এখন আমরা দুইটা তরঙ্গ নিচ্ছি, এ দুইটাও অগ্রগামী তরঙ্গ, সামনের দিকে যাচ্ছে। তাহলে আমি শুরুতে ব্যতিচারের শর্তে একটা কথা বলেছিলাম। কি বলেছিলাম? যে এই যে দুইটা তরঙ্গ যাচ্ছে তারা সামান্য দশা পার্থক্য নিয়ে যাবে, এবং এই দশা পার্থক্যটা তোমার উপরিপাতিত হওয়া পর্যন্ত তারা ওই যতটুকু দশা পার্থক্য থাকবে, এই শুরু থেকে একদম শেষ পর্যন্ত অতটুকুই দশা পার্থক্য থাকবে। এই দশা পার্থক্যের কোনো পরিবর্তন হবে না। তার মানে শুরুতে তারা সামান্য দশা পার্থক্য নিয়ে দুইটা বের হবে। যেহেতু পথ পার্থক্য আছে, সুতরাং তাদের সামান্য দশা পার্থক্য আছে। সুতরাং এইটা যে দশা নিয়ে বের হবে, এইটা সেই দশা নিয়ে বের হবে, হয়তো সামান্য কম বা সামান্য বেশি দশা পার্থক্য, মানে দশা নিয়ে বের হবে। তাহলে আমি যদি মনে করি এখান থেকে যে তরঙ্গটা বের হয়েছে সে সামান্য বেশি দশা নিয়ে বের হয়েছে, তাহলে এইটা যদি ওমেগা টি দশা নিয়ে বের হয়, তাহলে এটা বের হবে ওমেগা টি প্লাস ডেল্টা দশা নিয়ে। অথবা কেউ যদি মনে করে এটা এর থেকে সামান্য কম দশা নিয়ে বের হবে, তাহলে সে এখানে এইটাকেই ধরবে y2 ইকুয়ালস টু a sin ওমেগা টি মাইনাস ডেল্টা, এটাও সে ধরতে পারবে, কোনো সমস্যা। এইটার এটা নিয়ে কাজ করলেও, এই দুইটা নিয়ে কাজ করলেও হবে, অথবা এই দুইটা নিয়ে কাজ করলেও, তুমি যে দুইটা নিয়ে কাজ করো। তার মানে ওখান থেকে যে তরঙ্গ দুইটা বের হয়েছে তারা সমদশার দুইটা তরঙ্গ যায় নাই। তবে কন্ডিশন হইল যে পতিত হইল ওই যে দশা পার্থক্য নিয়ে বের হয়েছে, ওই একই দশা পার্থক্যই থাকবে, এই দশা পার্থক্যের কোনো পরিবর্তন হবে না। তার মানে দুইটা তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে, তারা একইভাবে একই রকম তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক নিয়েই সামনের দিকে অগ্রসর হচ্ছে, যার কারণে নতুন করে আর কোনো দশা পার্থক্য আসে নাই। যেটা নিয়ে বের হয়েছে সেইটাই শুরু থেকে শেষ পর্যন্ত রয়ে গেছে, তাহলেই সেখানে ব্যতিচার ঘটবে। আর যদি এই দশা পার্থক্যে গন্ডগোল বাঁচত তাহলে ব্যতিচার ঘটতো না। এটা কিন্তু ওই শুরুতেও বলছিলাম আমি। এই বিষয়গুলো এখানে কিন্তু বুঝতে একটু ঝামেলা হয়। তাহলে আমরা যদি বইয়ের মতো ভাবে না ধরে এভাবে দুইটা তরঙ্গ ধরে আমরা এখন লব্ধি তরঙ্গের হিসাব করছি। লব্ধি তরঙ্গের এখানে বিষয়টা আমি হিসাব করছি। লব্ধি তরঙ্গের এই যে বিষয়, লব্ধি তরঙ্গের বিষয় আমি এটা যেখানে এটা যে লিখেছি, তাহলে এইটাকে আমরা এখন একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসতে পারি, সাইন সি প্লাস সাইন বি। অথবা এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, এ সাইন ওমেগা টি প্লাস, এইটাকে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি এর সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ
সাইন বি, এটাও আমরা লিখতে পারি। এভাবে বুঝো নাই কথা? ত্রিকোণমিতির সূত্র না, এখানে তো কারো আপত্তি থাকার কথা না, এত গাণিতিক বিষয়। এখান থেকে আমরা এখন দেখো, আর এ তো ছিল এই জন্য এই দুই জায়গায় কমন হিসেবে থাকছে। এখান থেকে একটা বিষয় দেখো, এই যে সাইন ওমেগা টি এটা কমন যায়, তাহলে এ সাইন ওমেগা টি কমন নিলাম, নিলে এখানে কি হয় 1 প্লাস কস ডেল্টা প্লাস এ কস ওমেগা টি সাইন ডেল্টা। এখন দেখো, তাকে একটা সূত্রে ফালানোর জন্য আমার অনেক কাহিনী করতে হবে। তাকে সূত্রে ফালানোর জন্য, এখানে সূত্রে ফালানোর জন্য এ তো দুই জায়গায় আসি, তাহলে ইচ্ছে করলে আমি এ কমন হিসেবে রাখতে পারি, এ নিয়ে কিন্তু কোনো ফ্যাক্টর না। আবার এ কমন আকারে না রাখলাম, এ দুই পাশেই আমি এখানে রাখলাম, এর কনসিডারেশন এখন তোমাদের মাথায় কোনো প্যারার কারণ নাই। তাহলে এইখানে সাইন এ কস বি এইটা হওয়া উচিত, তাহলে এইটা এ, এইখানে কিন্তু কস বি হওয়া উচিত প্লাস কস এ সাইন বি হওয়া উচিত। তাহলে সাইন এ কস বি প্লাস কজ এ ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে এইটাই সমস্যা আর এইটাই সমস্যা। আমি যদি এখানে ওই সিস্টেমে ফালানোর জন্য যদি ধরি এ ইন্টু 1 প্লাস কস ডেল্টা ইকুয়ালস টু আর কস থিটা, এবং এ সাইন ডেল্টা সমান সমান আর সাইন থিটা। দেখো, এরকম যদি আমি ধরতে পারি না, মানে এ সাইন থিটা মিলে তো কিছু একটা হবে, সমান সমান মানে সাইন ডেল্টা সমান সমান ধরলাম আর সাইন থিটা। আমি যদি দুইটা মান এখানে বসাই, এখানে বসাইলে হয় কি, এখানে বসাইলে কি হয়, y ইকুয়ালস টু এই যে এইটুকের পরিবর্তে এখন আমার চলে আসবে আর কস থিটা, তাহলে এখানে আসবে আর সাইন ওমেগা টি, তারপর হলো কস থিটা প্লাস এইখানে কি আসবে, এইখানে আসবে এই যে এ সাইন ওমেগা টি এর পরিবর্তে আর সাইন থিটা, তাহলে কস ওমেগা টি এবং আর সাইন থিটা, তাহলে সাইন থিটা, এই আরটাকে আমি এইখানে পিছনে রাখি। এইটা লেখা যায় কিনা, এইটা বুঝছো কিনা? মানে তাহলে তুমি দেখো, আর যদি এখানে তুমি কমন রাখো, তাহলে আর কোনো ফ্যাক্টর না, আর আলাদা হিসাব, তাহলে সাইনে কস বি প্লাস কজে সাইন বি। সূত্রে পড়ছে কিনা? এই সূত্রে ফালানোর জন্য আমি এখানে এই টেকনিকটা ধরলাম। ধরে এইখান থেকে আমি এখন কি লিখতে পারি? তোমাদের মাথার মধ্যে অনেকেরই কিন্তু প্রশ্ন ঘুরতেছে যে স্যার, সোজা পথে আমরা প্রমাণ এটা করছি, আমরা সোজা পথেই থাকি, আমরা এখানে যাব কেন? আমি একটু জটিল পথটা দেখাইতেছি, তুমি ইচ্ছা করলে করতে পারো, তাহলে না করলেও কোনো আপত্তি নেই, তবে দেখানোর একটা উদ্দেশ্য আছে। কিন্তু এখান থেকে তুমি দেখো, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সমান সমান কি লেখা যায়? সাইন এ প্লাস সূত্র কি? সাইন কি ব্যাপার, সূত্র আমরা জানি না? সাইন এ প্লাস বি স্যার। সাইন এ প্লাস বি, তাহলে সাইন ওমেগা টি প্লাস থিটা।
ওমেগা টি এটা তাহলে এই যে লব্ধি তরঙ্গ বের হইছে এটা কি উপরিপাতনের ফলে এই লব্ধি তরঙ্গ, এই লব্ধি তরঙ্গের বিস্তার কি আর না? তাহলে সমদশায় যদি মিলিত হয় তাহলে সর্বোচ্চ হবে কে? এই আরটা কি সর্বোচ্চ হবে না? আর বিপরীত দশায় মিলিত হইলে এই আরটা কি হবে? সর্বনিম্ন হবে। তাহলে তোমার এখানে এখানে হয় সর্বোচ্চ আর সর্বনিম্ন মান বের করতে গেলে কি নিয়ে কাজ করতে হবে? আর নিয়ে কাজ করতে হবে, আর এর মান বের করতে হবে। তাই তুমি যা ধরেছো এখান থেকে আর বের করা যায় না। তাহলে তুমি যদি এই দুইটাকে যদি বর্গ করে যোগ করো তাহলে দেখো আর বের হয় কিনা। বর্গ করে যদি যোগ করো তাহলে আর বের হয় কিনা, কি হয় তখন? এই যে এইখানে হয় আর স্কয়ার কজ স্কয়ার আর স্কয়ার সাইন স্কয়ার, তারপর যদি যোগ করো তাহলে এখানে যদি বর্গ করে দাও তাহলে হয় হইলো এ স্কয়ার 1 প্লাস 2 cos ডেল্টা প্লাস cos স্কয়ার ডেল্টা প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার ডেল্টা ইকুয়ালস টু এখানে হয় আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। তাহলে এখন কি হয়? এখানে হয় কি, এইটা দিয়ে যদি আবার গুণ করো তাহলে এ স্কয়ার প্লাস 2a স্কয়ার cos ডেল্টা প্লাস এ স্কয়ার cos স্কয়ার ডেল্টা প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার ডেল্টা ইকুয়ালস টু আর স্কয়ার। এইটা কমন নিলে ওইটা অন হয়ে যায়। তাহলে কি লেখা যায়? এরপরে কি লেখা যায় এইখান থেকে? তাহলে এই দুইটা জায়গা থেকে আবার এ স্কয়ার কমন যায়, cos স্কয়ার ডেল্টা সাইন স্কয়ার ডেল্টা এইটা অন হয়ে যায়। তার মানে এখানে এ স্কয়ার থেকে আর এখানে এ স্কয়ার আছে, তাহলে 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার cos স্কয়ার ডেল্টা সমান সমান আর স্কয়ার, এইটা লেখা যায়। তাহলে এখান থেকে লেখা যায় আর স্কয়ার ইকুয়ালস টু 2a স্কয়ার ইনটু 1 প্লাস cos স্কয়ার ডেল্টা, এইটা লেখা যায়। আবার এখান থেকে লেখা যায় আর স্কয়ার সমান সমান 2a স্কয়ার 1 প্লাস cos স্কয়ার 2 থিটা। ও এইখানে তো কোনো ভুল লিখছি নাকি? অবশ্যই না। হ্যাঁ, একটা ভুল লিখছি। কি ভুল লিখছি বলো দেখি? এ স্কয়ার দিয়ে গুণ করছি, এইটা ঠিক হয়েছে, কিন্তু এখানে এই স্কয়ার এ স্কয়ার মিলে 2a স্কয়ার, এখানে 2a স্যার স্কয়ার নিচে একটা cos স্কয়ার দেওয়া। cos স্কয়ার ডেল্টা কেন হবে? এটা কি হবে? cos ডেল্টা। তাহলে 2a স্কয়ার 1 প্লাস cos 2 থিটা সমান সমান কি সূত্র? ত্রিকোণমিতি মনে আছে? 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা। তাহলে আমরা এইটার পরিবর্তে লিখতে পারি না 2 cos স্কয়ার ডেল্টা বাই 2। তাহলে এখানে এই যে আর স্কয়ার ইকুয়ালস টু 4a স্কয়ার cos স্কয়ার ডেল্টা ডিভাইডেড বাই 2, এই হইল তোমার আর স্কয়ারের হিসাব। খেয়াল করো, তাহলে এই যে দুইটা তরঙ্গ আমরা ধরেছিলাম, একটু মাথা খাটাও এগুলা নিয়ে। এগুলা কিন্তু এইগুলাই তোমরা বুঝো না যে একটা তরঙ্গ ঘুরাইয়া ধরলেই তোমরা তখন এলোমেলো হয়ে যাও, কিচ্ছু না, সব ইজি জিনিস। তোমরা যে প্রসেসে যেভাবে যাও জিনিসগুলোকে ফ্লেক্সিবল রাখার চেষ্টা করো। এখানে আমরা যে লব্ধিটা পেয়েছিলাম ওয়াই, মনে আছে? আর সাইন ওমেগা টি প্লাস থিটা, এইটা পেয়েছিলাম থিটা। তাহলে আর ছিল কি? তার বিস্তার। তাহলে ওইখানে ধনাত্মক ব্যতিচার সৃষ্টি হবে না গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, সেটা কি থেকে পাবো? বিস্তার থেকে। এই বিস্তার ইকুয়াল টু আবার কি পেয়েছি?
এটা হোক বিস্তারের বর্গ, তাতে কিছু যায় আসে না। তাহলে এইটা সর্বোচ্চ হবে কখন? যদি এই cos স্কয়ার থিটা বাই 2 এইটা যদি সর্বোচ্চ হয়, আর এইটা সর্বোচ্চ হতে গেলে এইখানে থিটা বাই 2 কি হতে হবে? হয় 0 ডিগ্রি হতে হবে, নয় 180 ডিগ্রি হতে হবে, নয় 360 ডিগ্রি হতে হবে, নয় তোমার এভাবে যেতে হবে। তার মানে এই cos স্কয়ার সাথে যে থিটা ডেল্টা বাই 2 আছে, তাই ডেল্টা বাই 2 এর মানটা, এই যে ডেল্টা বাই 2 এর মান, এটা তোমার পাই এর জোড় গুণিতক হতে হবে। তার মানে 2n পাই এরকম হতে হবে। এটাই হলো গঠনমূলক ব্যতিচারের শর্ত। এই যে এখান থেকে ব্যাখ্যা করো। এখন তোমরা বলতে পারো, স্যার এইটা তো আগেরটা আমরা যে শর্ত পেয়েছিলাম তার সাথে আলাদা। মোটেও আলাদা না, মোটেও আলাদা না। তোমাদের শুধু চোখের দৃষ্টিতে সমস্যা, আর কিচ্ছু না। এখানে তাকাও, এই ডেল্টাটা কি ছিল? এখানে কি ছিল? কি ছিল এই দুইটা তরঙ্গের? ডেল্টা কি? দশা পার্থক্য। দশা পার্থক্য দশা স্যার। পার্থক্য। তাহলে আমরা সূত্র জানি, দশা পার্থক্য সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। মনে পড়ে? জি স্যার। তাহলে তুমি এই ডেল্টার মান যদি এখানে বসাও, তাহলে দেখো কি আসে। ডেল্টার মান বসাও, যে ডেল্টা হবে হলো দশা পার্থক্য। এখানে তো হাফ আসি, এটা এই ডেল্টার পরিবর্তে লেখা যায় 2 পাই বাই ল্যামডা ইনটু দশা পার্থক্য সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। তাহলে একটু তুমি ইনটু পথ পার্থক্য, পথ পার্থক্য সমান সমান 2n পাই। তাহলে এখান থেকে এই পাই কাটা যায়। এখন তুমি পথ পার্থক্য সমান সমান কি হয়? তাহলে ঘুরাও, সমান সমান কি হবে? এইটা উপরে উঠে যাবে, আর এটাও কি হবে? উপরে উঠে যাবে না? তাহলে হবে কি? 4n ল্যামডা। তাহলে এটাকে কি লেখা যায়? 2n ল্যামডা বাই 2। উইটু কাটে দেন স্যার 2 কাটা যায় না স্যার? ওই যে হাফের 2 আর পাই বাই 2। জি স্যার। স্যার টয়েস পাই এর হাফের 2 কাটাই যায় স্যার। আচ্ছা, এখানে কাটা যায়। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, তাহলে এখানে কাটা গেলে কি হয়? এইটার এটা কাটা যায়। হ্যাঁ, তাহলে এখানে থাকতেছে কি? 2n ল্যামডা স্যার। স্যার টয়েস এন ল্যামডা। 2n ল্যামডা। তাহলে আমরা এখানে তাহলে এখন কি লিখতে পারি এটাকে? এই যে তোমার আগের শর্তটা কি ছিল? ল্যামডা বাই 2 এর কি জোড় গুণিতক ছিল না? এইখানে কি কোনো জায়গায় স্যার ওখানে তো ল্যামডা বাই 2 হবে মনে হয়। একটা ল্যামডা বাই 2 আসার কথা আর কি স্যার। 4n ল্যামডা বাই 2 আসার কথা। কোন জায়গায় কিছু করলাম নাকি? সব তো মুছেও ফেললাম। আসতে তো বাধ্য। তোমরা কি হিসাব বুঝছো? ক্যালকুলেশনটা চেক দেবা, হিসাব বুঝছো কিনা। এই প্রসেসে কিন্তু আনা যায়। এখানে তুমি কেন প্লাস ধরে করবা? তুমি যদি এইটার মাইনাসেরটা ধরে করো, একদম সেম জিনিসের। আবার গঠনমূলক ব্যতিচার গেল, ধনসাত্মক ব্যতিচারের জন্য কি হবে? এই জায়গাটা কি হয়ে যাবে? ডেল্টা বাই 2 তোমার হয় 90 ডিগ্রি হবে, নয় 270 ডিগ্রি হবে। তার মানে কি? পাই বাই 2 এর কি হবে? বিজোড় গুণিতক হবে। তাহলে পাই বাই 2 এর 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। সেই কন্ডিশন ধরে এখান থেকে ধনসাত্মক ব্যতিচারও বের করা যায়। এইটা স্যার এখান থেকে এভাবেও আমরা গঠনমূলক ব্যতিচার, ধনসাত্মক ব্যতিচারের শর্ত পেতে পারি। বলো।
স্যার এটা উল্টো ভাবে তো করা যায়, আগে পদ পার্থক্য বের করে তারপর দশা পার্থক্যের শর্ত হুম, পাইয়ের সেটাও জোড় করতে গুণিতক। পারি, জি স্যার, সেটাও সেটাও করা বলতে যায়। পারি, সেটাও করা যায়। এইখানে তোমাদের শব্দ তরঙ্গে একটা বিষয় পড়ানো হয়েছিল, মনে পড়ে কিনা, যে ইসের তীব্রতা, কোন শব্দের তীব্রতা তার বিস্তারের বর্গের সমানুপাতিক, মনে আছে? জি স্যার। তাহলে এইটা ইকুয়াল করলে কি হবে? এই কে কি জিনিস? একটা সমানুপাতিক ধ্রুবক। এই আই আর এ যদি দুইটাই এসআই এককে থাকে, কে এর মান অন হয়ে যায়। তার মানে হইল এসআই এককে এই তীব্রতা হইল বিস্তারের বর্গের সমান। তাহলে ওই যে এখানে এসে পড়েছে, এই যে এখানে যে উজ্জ্বল আলোটা সৃষ্টি হলো, সেই উজ্জ্বল আলোর তীব্রতাটা কি হবে? উজ্জ্বল আলো তো এই দুইটা মিলেমিশে হয়েছে, তাহলে তার তীব্রতা কি হবে? তাহলে মিলেমিশে যে তরঙ্গটা পাওয়া গেছে, উজ্জ্বল তরঙ্গ, তার সমীকরণ ছিল তো এইটা, y ইকুয়ালস টু এই যে আর স্কয়ার সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে এই যে এইটা ছিল কি তার, এইটা ছিল কি তার, এইটা ছিল সমীকরণ, এইটা ছিল তার বিস্তার। তাহলে এই যে এইখানে যে উজ্জ্বল রোরাটা সৃষ্টি হয়েছে, সেই উজ্জ্বল রোরার তীব্রতা কত হবে? সেই তীব্রতা আই ইকুয়ালস টু হবে এই যে তীব্রতার যে ইকুয়েশনটা পাওয়া গেছে, এইটা হলো তীব্রতার ইকুয়েশন। এই দুইটা তরঙ্গ এসে উপরিপতন হয়েছে, হওয়ার পরে যে লব্ধি তরঙ্গটা পাওয়া গেছে, সেটাই হলো তীব্রতার মানে উজ্জ্বল আলোর সমীকরণ এটা। তাহলে এই সমীকরণের যে বিস্তার আর, সেই বিস্তারের বর্গের সমান আর স্কয়ারের সমান তীব্রতাটা। আর আর স্কয়ার সমান সমান আমরা কত পেয়েছি? এই। তাহলে এইখানে আমরা লিখতে পারি 4a স্কয়ার cos স্কয়ার ডেল্টা বাই 2। এই সূত্রটা দিয়ে অনেক অঙ্ক করতে হয়। এইটা এত কাহিনী করার উদ্দেশ্য ছিল আমার, এই যে এই যে i ইকুয়ালস টু 4a স্কয়ার cos স্কয়ার ডেল্টা বাই 2, অনেক জায়গায় তোমার আলোর এই উজ্জ্বল আলোর তীব্রতা গুলো বের করতে বলা হয়, তখন তার তীব্রতার সূত্র এইটা হঠাৎ করে আমরা লিখতে ফেলি, এটা এভাবে লিখি। এইখানে 4 তো 4 এ কি? এই যে তরঙ্গ যাচ্ছে তাদের যে বিস্তার, যে তরঙ্গগুলো আসতেছে ওই যে তোমার সিট থেকে, সেই তরঙ্গের বিস্তারে। আর ডেল্টাটা কি? এই যে দুইটা তরঙ্গ যাচ্ছে, তারা যে দশা পার্থক্যটা নিয়ে বের হয়েছে, সেই দশা পার্থক্য। তাহলে এগুলো যদি দেওয়া থাকে, তখন তারা উপরিপাতিত হয়ে যখন পড়ে, তখন যে আলোটা সৃষ্টি হয়, উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়, সেই উজ্জ্বল ডোরার তীব্রতার মানে সমীকরণ বা সূত্র এটা। কিন্তু অন্ধকার ডোরা যদি সৃষ্টি হয়, তাহলে তো আর তার তীব্রতা বের করতে বলবে না, অন্ধকার ডোরা তো আসলে তীব্রতা নেই। তাহলে ওইখানে উজ্জ্বল ডোরার তীব্রতার সূত্র এই বিষয়টা। এরপরে ডোরার প্রস্থ, ডোরা ব্যবধান, তার কিছু পরিমাণ, এগুলোও কঠিন কিছু না, এগুলোও কঠিন না। আমার মনে হয় তোমরা যদি হিসাব করো, তাহলে এগুলো সহজেই বের হয়ে যাবে। এগুলো তোমার মনে করছো, করলে এইগুলা ক্যালকুলেশনও ঝামেলা পাবা না তোমরা। ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, এইগুলার পরিমাণগুলো একটু দেখো। আগামী দিন আমি এইগুলা নিয়ে একটু কথা বলে মোটামুটি এখানে অঙ্কগুলো নিয়ে ঝামেলা ঠিকঠাক করে দেবো। ডোরা ব্যবধান, ডোরা প্রস্থ নিয়ে অঙ্কের ভিতরে কিছু ঝামেলা হয়, ওখানে কিছু কথাবার্তায় ঝামেলা থাকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত দেখো, এটাই দেখো, এটার উপরেই মূলত ওই অপবর্তনের আগ পর্যন্ত অঙ্ক ঠঙ্ক এইগুলা দেখে ফেলো। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আর তোমরা তোমরা এখানে এত পেরেশান না নিয়ে, তোমরা যারা বরিশালে আছো, তোমরা অফলাইনে তো তোমরা আসতে পারো। অফলাইনে তোমরা আসো না কেন? তোমাদের অফলাইনে করতে কি খুব ঝামেলা হয়? ঝামেলা তো হওয়ার কথা না। এই অফলাইনে সকাল 8টায় ব্যাচ দেওয়া হয়েছে, শনি সরি রবি মঙ্গল বৃহস্পতি, যাদের সুযোগ থাকে তারা অফলাইনে চলে এসো। আচ্ছা, চলে আসছে।